হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 পেডাগজি অ্যাকার্স কারিকুলাম CC04 চ্যাপ্টার 1 ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম। ইতিমধ্যে আমাদের 6টি পর্ব আলোচনা হয়ে গিয়েছে। এর আজকে আমরা 7 নম্বর পর্ব আলোচনা করব। বিগত পর্বে আমরা নির্দেশনা নিয়ে আলোচনা করছিলাম। এখানে আমরা 7 নম্বর পর্বে হান্টারের প্রত্যক্ষ নির্দেশদানের প্রথম স্তর বা হান্টারের প্রদত্ত নির্দেশদানের যে 7টি স্তর সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথম স্তর, প্রস্তুতির স্তর বলতে কী বোঝানো হয়েছে। বলা হচ্ছে যে হান্টার প্রত্যক্ষ নির্দেশদানের প্রথম স্তর প্রস্তুতির স্তর বলতে বোঝায় যে এই স্তরে শিক্ষার্থীদের প্রস্তুতি ও পাঠের প্রতি মনোযোগী করে তোলা হয়। এর জন্য শিক্ষক পূর্ব পাঠের অনুশীলন করেন এবং বর্তমান পাঠের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করেন। এই পাঠে শিক্ষক বেশি সময় নষ্ট করবেন না। তিনি যখন বুঝবেন যে শিক্ষার্থীরা পূর্ব পাঠ ভালো করে বুঝেছেন এবং বর্তমান পাঠ গ্রহণ করতে সক্ষম, তখনই তিনি পরবর্তী স্তরে চলে যাবেন। অর্থাৎ কি, আমরা যখন উপস্থাপন স্তর বলি, সেই উপস্থাপন স্তর লেসন প্ল্যান করার সময় দেখবে উপস্থাপন স্তরে আমাদের এই বিষয়টি থাকে যে পূর্ব পাঠের কতটা আয়ত্ত করেছে সেই বিষয়ে একটা রিক্যাপ দিয়ে আমরা নতুন পাঠ আলোচনা শুরু করি। পরের প্রশ্ন হচ্ছে, হান্টারের প্রত্যক্ষ নির্দেশদানের দ্বিতীয় স্তর উদ্দেশ্য ও তার লক্ষ্য বলতে কী বোঝায়। এই স্তরে শিক্ষক খুব ভালোভাবে শিক্ষার্থীদের বোঝাবেন যে নির্দেশদানের শেষে তারা কি কি করতে সক্ষম হবে, তারা কেন পাঠ্য বিষয়টি পড়বে বা শিখবে। একেই শ্রেণীকক্ষে পাঠদানের উদ্দেশ্য বলা হয়। আমরা যে কাজটি করছি সেটি কেন করছি, এই যে আমরা এত পেডাগজিক সাবজেক্টগুলো পড়ছি কেন পড়ছি, যাতে আমরা ভালো করে শিক্ষার্থীদের পড়ানোর বিষয়টিকে আয়ত্ত করতে পারি। কেন এই লক্ষ্য উদ্দেশ্য প্রয়োজন, কিভাবে আমরা শ্রেণীকক্ষে যাব, কিভাবে পাঠদান করব, কিভাবে শ্রেণী ম্যানেজমেন্ট করব বা শ্রেণীর মধ্যে শৃঙ্খলা ধরে রাখবো, এই বিষয়টি জানার জন্য। নেক্সট হচ্ছে, হান্টারের প্রত্যক্ষ নির্দেশদানের তৃতীয় স্তর নির্দেশনা দানের ইনপুট বলতে কী বোঝায়। নির্দেশদানের উদ্দেশ্য অর্জনের জন্য কী ধরনের তথ্য ও দক্ষতার প্রয়োজন, কিভাবে তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়ে শিক্ষক সিদ্ধান্ত নেবেন। আমরা যখন নতুন পাঠ শিক্ষার্থীদের উপস্থাপন করি, তখন আমরা সেই বিষয়টি কীভাবে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতার সাথে বর্তমান অভিজ্ঞতা বা নতুন অভিজ্ঞতা সংযোজন করব, শিক্ষকরাই ভাবেন। কি দেখাতে পারেন, কীরকম প্রশ্ন করতে পারেন, এসব কারা ভাবে? শিক্ষকই ভাবেন, শিক্ষকই সিদ্ধান্ত নেন। শিক্ষকই ভাবেন, শিক্ষকই সিদ্ধান্ত নেন। এবং এখানে শিক্ষকের ওই জন্য শিক্ষকের তৃতীয় স্তর নির্দেশদানের ইনপুট, কী দেখাতে হবে, কী বলতে হবে, কী বোঝাতে হবে, সেটা শিক্ষকই নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন। নেক্সট হচ্ছে, হান্টারের প্রত্যক্ষ নির্দেশদানের চতুর্থ স্তর মডেলিং বলতে কী বোঝায়। এই স্তরে শিক্ষক নিজে মডেল হিসেবে কাজ করবেন। একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীরা যা প্রত্যাশা করে শিক্ষক সেই অনুযায়ী আচরণ করবেন। শিক্ষক মনে রাখবেন তার বক্তব্য এবং আচরণে যেন সামঞ্জস্যপূর্ণ হয়। এই অবস্থানে শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষণের প্রতি মনোযোগী হবে। অর্থাৎ হান্টারের এই চতুর্থ স্তর বা মডেলিংয়ে শিক্ষককে গুরুত্ব দেওয়া হয়েছে। যখন শিক্ষক শ্রেণীকক্ষে গিয়ে বক্তব্য রাখবেন, শিক্ষার্থীদের কাছে নতুন পাঠ পরিবেশন করার চেষ্টা করবেন, তখন তার নিজের আচরণ, সে যে কথাটা বলবে এবং সে যে কাজটা করবে তার মধ্যে যেন সামঞ্জস্যতা থাকে এবং তার বক্তব্য যেন সে বিষয়ে সুস্পষ্ট এবং গুরুত্বপূর্ণ হয়। সেই সাথে এমনভাবে তার আচরণ হবে, বডি ল্যাঙ্গুয়েজ হবে, যাতে শিক্ষার্থীর কাছে সে একজন অনুকরণযোগ্য মানুষ হিসাবে বা অনুসরণযোগ্য মানুষ হিসাবে, রোল মডেল হিসাবে কাজ করতে পারে। তাকে দেখেই শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে, শিক্ষার যে কর্মটি তার প্রতি আগ্রহী হয়ে উঠবে। নেক্সট হচ্ছে, হান্টারের প্রত্যক্ষ নির্দেশদানের পঞ্চম স্তর বোধগম্যতার পরিচয় বলতে কী বোঝো। এই স্তরে শিক্ষক তার পাঠদান শিক্ষার্থীরা ঠিক মতো বুঝতে পেরেছে কিনা প্রশ্নের মাধ্যমে যাচাই করে নেবেন। তার জন্য নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের বোধগম্যতার স্তরের মূল্যায়ন করবেন। আমরা যে মূল্যায়ন স্তর করি সেটা কিন্তু এখানে রয়েছে, যে আমরা যে পাঠটি দান করলাম শিক্ষার্থীদের, সে বিষয়টি তো শিক্ষার্থী কতটা বুঝতে পেরেছে সেটাও আমাদের জানা প্রয়োজন। সেই জন্য আমরা কী করব, যে কিছু প্রশ্ন উত্তর রাখবো, যাতে তারা কতটা জানতে পেরেছে, কতটা বুঝতে পেরেছে, আদৌ বুঝতে পেরেছে কিনা সেটা আমরা যাচাই করে নেব। এবং এখানে শিক্ষার্থীর বোধগম্যতা মানে সে বুঝেছে কিনা সেটা যাচাই হবে। এবং প্রত্যক্ষ নিরবিচ্ছিন্নভাবে যে আমরা পাঠদান শুরু করলাম সেই সাথে এমনভাবে চলবে সেটা বোঝাই যাবে না যে সেটা অন্য একটি স্তরে আমরা পৌঁছে গিয়েছি। নেক্সট হচ্ছে, হান্টারের প্রত্যক্ষ নির্দেশদানের ষষ্ঠ স্তর
অনুশীলন, নির্দেশ দানের অনুশীলন বা নির্দেশ অনুশীলন বলতে কী বোঝো? নতুন শিক্ষার্থীরা ঠিকমতো আয়ত্ত করতে পেরেছে কিনা, সেই বিষয়ে তাদের অগ্রগতি হয়েছে কিনা তার প্রতি লক্ষ্য রাখতে হবে শিক্ষককে। শিক্ষার্থী তাদের দক্ষতা অনুশীলন করবে এই স্তরে। শিক্ষার্থীর বিষয় সম্পর্কে সুবিধা অসুবিধা যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটি দূর করার জন্য এই বিষয়টি শিক্ষককে সংগঠন করতে হবে এবং অবশ্যই সচেতন হতে হবে। যে বিষয়টি যদি ভুল ত্রুটি কোথাও থাকে তাহলে সাথে সাথে শিক্ষককে বিষয়টিকে বুঝে তার সুবিধা অসুবিধা বিচার করে তার দোষ ত্রুটি যা থাকবে সেটিকে সংশোধন করে দিতে হবে এবং বিষয়টিকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। নেক্সট হচ্ছে হান্টারের প্রত্যক্ষ নির্দেশদানের সপ্তম স্তর তথা সর্বশেষ স্বয়ং অনুশীলন বলতে কী বোঝো? স্বয়ং অনুশীলন কথাটির মধ্যে দিয়ে বুঝতে পারছি যে শিক্ষার্থীদের নিজেদের কিছু করতে হবে। তো এখানে বলছে শিক্ষার্থীরা যখন নিজেরাই নিজেদের ভুল ভ্রান্তিগুলো নিজেরা বুঝতে পারবে এবং সেই মতো পদক্ষেপ নিয়ে বিষয়টির ভুল ভ্রান্তিগুলি নিরসন করতে পারবে, মানে দূর করতে পারবে, তখন তারা নিজে অনুশীলনের মধ্যে অর্থাৎ স্বয়ং অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতার পরিচয় দেবে। যে কোনো শিক্ষা তখনই সফল হয় যখন আমরা নিজেরাই নিজেদের মধ্যে যে দোষগুলো ত্রুটিগুলো বুঝতে পারি এবং সেটাকে কিভাবে দূর করে সঠিকটাকে আয়ত্ত করব সেটা বুঝতে পারি এবং এখানেই আমাদের নিজেদের দক্ষতা গড়ে ওঠে। এই গেল হচ্ছে হান্টারের যে 7টা স্তর পাঠদানের বা নির্দেশদানের, হান্টারের নির্দেশদানের সম্পর্কে প্রত্যক্ষ নির্দেশদানের 7টি স্তর বা কীভাবে প্রত্যক্ষ নির্দেশদানকে কার্যকারী করা যায় সেই যদি বলা হয় তাহলে এই 7টা পয়েন্টকে একসাথে লিখে দিলে তোমরা একটি 7 নম্বরের প্রশ্নের উত্তর অতি সহজে করে ফেলতে পারবে। নেক্সট হচ্ছে প্রত্যক্ষ নির্দেশদান শিক্ষকের কার্যাবলী লেখো। প্রত্যক্ষ নির্দেশদানে শিক্ষকের কার্যাবলীগুলি আলোচনা করা হলো। প্রথমত প্রত্যহ শিক্ষককে শিক্ষার্থীর দৈনন্দিন গৃহকর্ম দিতে হবে এবং সেগুলি মিলিয়ে দেখতে হবে, পরীক্ষা করতে হবে, প্রয়োজনে সংশোধন করতে হবে এবং পুনরায় শিক্ষা দিতে হবে। অবশ্যই ডেইলি হোমওয়ার্ক দিতে হবে এবং সেই কাজগুলিকে ভালো করে দেখেও দিতে হবে এবং যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধনও করতে হবে এবং যদি প্রয়োজন হয় তাহলে তাকে অবশ্যই সেটি বুঝিয়ে দেওয়ার জন্য আরেকবার রেমেডিয়াল টিচিং পুনরায় পাঠটি দান করতে হবে। নেক্সট হচ্ছে ক্ষুদ্র অথচ দৃঢ় প্রত্যয়ের সাথে পাঠ্য বিষয় উপস্থাপন করে বিভিন্ন অংশের ওপর প্রশ্ন করে শিক্ষার্থীদের বোধগম্যতা পরীক্ষা করে এবং প্রধান অংশগুলির উপর গুরুত্ব আরোপ করা, যথেষ্ট উদাহরণ ও সম্ভাব্য বিষয়টির মধ্যরূপে প্রকাশ করা ও প্রদর্শন করার প্রয়াস করতে হবে। সমগ্র বিষয়টি যেমন আমরা উপস্থাপন করব, সমগ্র বিষয় থেকেও যেমন আমরা প্রশ্ন করব, তেমনই এই সমগ্র বিষয়ের মধ্যে যে অংশটা খুব গুরুত্বপূর্ণ সেই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা করব এবং শিক্ষার্থীদের কাছ থেকেই জানতে চাইবো যে একটু তার উত্তর কী হবে। প্রয়োজনে আমরা বলে দেবো বা শিক্ষক শিক্ষিকারা বলে দেবেন, প্রয়োজনে দরকার হলে উদাহরণ দেবেন, বিষয়টিকে সামনে যদি করে দেখানোর মতো কিছু থাকে চার্ট, মডেল, ফ্ল্যাশ কার্ড, পকেট কার্ড ইউজ করবেন। কিন্তু বিষয়টিকে তাদেরকে প্রথমে তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে, তারপরে প্রয়োজন হলে পরীক্ষা করে বিষয়টিকে বোঝাতে হবে তাদের। নেক্সট হচ্ছে শিক্ষকের নির্দেশনায় শিক্ষক একাধিক প্রশ্নের মধ্যে দিয়ে শিক্ষার্থীকে অনুশীলন করাবে, তাদের বোধগম্যতার পরিচয় নেবে এবং প্রয়োজনে পুনরায় পাঠদান করবে। যে শিক্ষক একাধিকবার অনুশীলন করবে, একাধিক রকমের প্রশ্ন করবে এবং এর একাধিক রকমের প্রশ্নের মধ্যে দিয়ে তাদের বোধগম্যতাটা যাচাই করবেন এবং প্রয়োজন যদি হয় তাহলে পুনরায় পাঠদান করবেন। তারপরে হচ্ছে শিক্ষার্থীর কাজগুলি, প্রশ্ন উত্তরগুলিকে শিক্ষক প্রয়োজনে জানিয়ে দেবে, সব ভুল করছে কি ঠিক করছে সেটাও বলে দেবে, পুনরায় কাজ দেবে এবং পুনরায় তা মিলিয়ে দেখতে হবে এবং সংশোধন করতে হবে এবং পুনরায় তাকে ফিডব্যাক দিতে হবে। মানে এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ না তার 80 থেকে 90% সে ভুল করা প্রবণতা থেকে বেরিয়ে এসে সঠিক কাজ করতে শেখে। বারবার তাকে কাজ দিতে হবে, সেগুলো দেখতে হবে এবং প্রয়োজনে ভুল কোথায় হয়েছে সেগুলো জানিয়ে দিতে হবে, সঠিক উত্তরটিও বলে দিতে হবে এবং আবার তাকে কাজ দিতে হবে এবং আবার তাকে সংশোধন করে বলতে হবে যে কী করেছে। তারপরে হচ্ছে শিক্ষক যতক্ষণ না পর্যন্ত দৃঢ় স্বতঃস্ফূর্ত হয় ততক্ষণ তাকে স্বয়ং অনুশীলন করতে হবে। যতক্ষণ না সে নিজে বিষয়টির ভুল ত্রুটিগুলি বুঝতে পারছে, নিজেই সংশোধন করতে পারছে, ততক্ষণ তাকে স্বয়ং অনুশীলন বা এই অনুশীলনের প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে। এই যে আমাদের হোমওয়ার্কের মানে গৃহকর্মের পাশাপাশি সাপ্তাহিক ও মাসিক পরীক্ষারও ব্যবস্থা রাখতে হবে। যে প্রত্যেক সপ্তাহে আমরা যতটুকু পড়ালাম সেই নিয়ে একটা আমরা পরীক্ষা নেব, আবার পুরো মাস হয়ে গেলে সেই নিয়েও আমরা একটা পরীক্ষা নেব, আবার
15 দিন অন্তর আবার একটা পরীক্ষা নেওয়া যেতে পারে। আমাদের যে প্রত্যক্ষ নির্দেশদানের সম্পূর্ণ অংশটি আজকে এখানে আমরা করালাম। এর পরের দিন আমরা অপ্রত্যক্ষ নির্দেশদান নিয়ে আলোচনা করব।